আমার সবচাইতে বড় দোষ হচ্ছে ওভার থিঙ্কিং, বেশি বেশি করে ভাবা। অনেক দিন আসলে আড্ডা মারা হয়নি। হ্যাঁ, আমি জানি মানে আমার মতো কিছু পাগল আছে, প্রায় 2000 সাবস্ক্রাইবার, মানে ভাবতেও পারি না তার মধ্যে যদি 20 জনও যদি আমার বকানি শোনে বা কোথাও, তো এই অনেক দিন রেকর্ড করিনি, তো খুব খারাপও লাগে আসলে। সত্যি কথা বলতে কি, সময় পাই না আর সুযোগ পাই না, সময় পাই না, সুযোগ পাই না, আবার মনটাও চাই আর কি। হ্যাঁ মানে তিনটে তো একসঙ্গে দরকার, শরীর দরকার, মন দরকার, আর স্পিরিটটাও দরকার, রাইট স্পিরিট দরকার। আবার মে মাস এসে গেছে, এই তো 2026-এর মে মাস এলে একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ 2002-এর মে মাসে আমি আমেরিকাতে এসেছিলাম, মানে প্রায় 24 বছর হতে চললো। আর বাকি সবার থেকে একটু আলাদা, সেটা হচ্ছে আমি তো, প্রত্যেকটা মানুষই আলাদা। এই 24 বছরে আমি বাড়ি গেছি একবার, 2008-এর 2009 জাংশনে, ফলে মনটা খুব খারাপ হয়ে যায়। আমি জানি আমেরিকা থেকে যারা থাকে বা ভারতবর্ষের বাইরে যারা থাকে, তারা হচ্ছে ওই প্রতি বছর বা না হলেও প্রতি 2-3 বছর ছাড়া ছাড়া যায়, কিন্তু আমার ক্ষমতা নেই। আমাকে ভাবতে হবে যে হ্যাঁ, বাড়ি গেলে তো আমার দুর্দান্ত লাগবে, চায়ের দোকান, আড্ডা এটসেট্রা সব কিছু আছে, কিন্তু আমাকে ভাবতে হবে 3খানা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে কলেজ পড়ানোর আর কি, যাতে তাদের যাতে কলেজের লোনটা না নিতে হয়, সেই বন্দোবস্তটা করানো আমার অনেক বেশি জরুরি মনে হয়। সবাইকে কম্প্রোমাইজ করতে হয়, নাথিং। তো আজকে হঠাৎ মনে হলো কি নিয়ে কথা বলবো, মাঝে মাঝে তার সময় পাই না। আজকেই যেমন সকালবেলা মনে হলো অনেকদিন রেকর্ড করিনি, তো ক্যাম্পারের মধ্যে আর কি জায়গা নেই, কারণ বাংলায় কথা বললে বাড়িতে তো অস্বস্তি, মানে কেউ বোঝে না, আমার বুঝকে 3টে পেছনে লাগে। তো আজকে ঠিক করলাম ওই ক্যাম্পারে সকালবেলা, রবিবার সকালে চাটা খেয়ে, ওই চাটা আছে, আমার মতো করে বলি আর কি, আমার দোষের কথাই বলি, আমার বদ অভ্যাস। কিন্তু যেটা আমি আবিষ্কার করেছি, যে আমরা যদি একটু খেয়াল রাখি আর কি, হ্যাঁ, যে বদ অভ্যেসগুলো, মানে যেটাকে আমরা বলি উইকনেস, সেটাকেও কিন্তু, যেটা বিজনেস বলে সোয়াট অ্যানালাইসিস, যে তোমার দোষটা কি সেটা কিন্তু তুমি ঠিক করে ভাবতে পারো। তোমার স্ট্রেংথ তো থাকবেই, স্ট্রেংথকে সবসময় করে যেতে হবে আর কি, নার্চার করে যেতে হবে, পরিপুষ্ট করে যেতে হবে। আর যেটা উইকনেস, সেটাকে তার পেছনে সমস্ত শক্তি না দিয়ে একটু খেয়াল রাখবে, আর উইকনেসটাকে দিয়ে যদি করা যায়, তো আমার মনে হয় আমি আমার উইকনেসটাকে খুব ভালো ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ওই যে ওভার অ্যানালিটিক্যাল এবিলিটি, সেটাকে কিন্তু আমি চেষ্টা করি আর কি কোনো কনস্ট্রাকটিভ কাজে লাগানোর, কোনো ইউজফুল কাজে লাগানোর। সেটা হয়তো অনেকের কানে লাগে আর কি, মানে 20 বছর আগে যখন বলতাম আমেরিকার গল্পগুলো, লোকে বলতো হ্যাঁ তুই যে দেশে থাকিস তাহলে বদনাম করিস, বাংলায় বলে না, জাড়ি শিল তাড়ি নোড়া তাড়ি ভাঙিয়ে দাঁতের গোড়া। তো আমি বললাম ব্যাপারটা সেরকম না, আমি তো সায়েন্স টিচার, যেটা দেখি সেটা আমাকে বলতে হবে, অবজারভেশন যেটা সেটা বলতে হবে, এরপরে অবজারভেশনটাকে সেটাকে লোকে কীভাবে ইন্টারপ্রেট করবে সেটা তার ব্যাপার, রাইট? তো আমার যখন এখন আমার নতুন আর কি, মানে নতুন যেটা লাস্ট 5-7 বছর বা 8 বছর বা রিফ্লেকটিভ, যেটা বয়সের সঙ্গে সঙ্গে আসে, আমার তো 49 ছাড়িয়ে 50-এর দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমার উৎসাহ হচ্ছে এখন ব্রেন কেমিক্যালস বোঝা। নিজে কেমিস্ট, তো আমি ব্রেন কেমিক্যালস কীভাবে ইন্টারাক্ট করে, মানে আমরা যেটা ভাবি আর কি, ভালোবাসা আসলে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। মানে নচিকেতার ওই গানটা কিন্তু একদম 100% শিওর, মানে কারেক্ট। আমাদের ভালো লাগা, খারাপ লাগা, এই যে আমি বলছি কারো ভালো লাগছে, এই যে আমি বলছি কারো ঝাড় জ্বলবে হয়তো, তো এইগুলো সবই কিন্তু কেমিক্যাল রিয়াকশন, রাইট? আর এগুলো মাপা যায়। লাস্ট 15 বা 17 বছরে কেমিস্ট্রি এত এগিয়ে গেছে, আমার তো ভয় লাগে। ভয় লাগে ইন দ্য সেন্স, আমরা খুব বেশি করে বোঝার চেষ্টা করছি, অনেক বুঝি, অনেক বুঝতে পারছি, অলরেডি মেজারও করতে পারছি, এই যে ব্রেন কেমিক্যালস কীভাবে মানুষের এগুলো করে, মানে ইটস ওয়েল সিম্পলিফাইড দ্যান উই থট বিফোর। কিন্তু সবটা বুঝে গেলে কি দাঁড়াবে সেটা আমি নিজেও জানি না, আমি চাইও না সবটা বুঝতে। আর একটা আমার রিসেন্ট ইন্টারেস্ট হচ্ছে যে পুরনো যেগুলো মানে এত বছর ধরে আর কি সঞ্চয় করা, ঠাকুমা, দিদিমা, পিসিমা, কাকিমা, বৌদি, ওরা যেসব ইউজফুল ইনফরমেশনগুলো দিয়ে গেছে, তার একটা সায়েন্স দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করা, জাস্ট নিজের জন্য, নিজে পাগলা আর কি, মানে বললো লোকে কি ভাবছে, লোকে বোঝাতে হবে, জানাতে হবে, তা নয়, মানে আড্ডা আর কি, যখন যাদের সঙ্গে আড্ডা মারি তাদের বলি এই পেছনে, মানে ছোট ছোট ব্যাপার, এই যেমন মাইন্ডফুলনেস এখন একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমাদের ছোটবেলায় শুনতাম, আরে ধীরে ধীরে গেলাম, তোর কি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মুখে যেটা চিববি সেটা পুরো না ঘেঁটে পরেরটা দেবেন, তারা তো শরীরে গতিটা লাগবে কি করে। এই যে থেমে থেমে খাওয়া, এটা তো মাইন্ডফুলনেস প্র্যাকটিস, রাইট? ওটার জন্য বড় কিছু দরকার নেই, কারণ আমাদের জিন কি শিখিয়েছে, ফাস্ট, ওটা ন্যাচারালি সবার মধ্যেই আছে। হ্যাঁ, মানে বাঘ দেখেছো মানে একদম দৌড়াও, রাইট? কিন্তু কিছু মানুষ আছে যে বাঘ দেখেছে কিন্তু দৌড়ানোর আগে একটুখানি থেমে যে ছবিটা নেবে, দ্যাট উইল মেক হিম ওয়ার্ল্ড ফেমাস, যেটা তাকে বিশ্বব্যাপী খ্যাতি দেবে, যে একটা বাঘের একটা দুর্দান্ত ছবি তুলেছে।
ওই যে জায়গাটা মাইন্ডফুলনেস একটু থামিয়ে দেওয়া, এগেনস্ট দ্য টাইড, ওইটাই আমার মনে হয় তো অনন্তকাল ধরে চলে আসছে। ভাই ধরে ধরে আস্তে আস্তে খা বা চিবিয়ে চিবিয়ে খা। হ্যাঁ, ঠাকুমারা পিসিমারা যেটা বলতেন, হাই খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খা, গায়ে ভর্তি লাগবে কি করে। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা যে খাবারগুলো খাই, আমরা বলি খাবার, কিন্তু মানুষের শরীরের কাছে সেটা তো কেমিক্যালস, আর কেমিক্যালস মানে সেটাকে বন্ডগুলো ভাঙতে হবে, এনার্জি নিতে হবে, সেটা দিয়ে হ্যাঁ মানে হার্ট চালাতে হবে, লাংস চালাতে হবে, কথা বলতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, মাথা করতে হবে, মানে সব কিছু আর কি, সোর্সটা তো এনার্জি। তো মানে যেটা শাস্ত্র বলে আর কি, মানে বোপদেবের গল্প সম্ভবত, যেখানে উপলব্ধি করবে যে অন্যই ব্রহ্ম। হ্যাঁ, মানুষকে সে বলতো না না না, আরে দেখি বলছে না খাবার, সেটা শুধু পেট ভরায়। আর এখানে আমি হ্যাঁ সংস্কৃত স্তোত্র পড়ছি, শ্লোক পড়ছি, জানছি, এটা আমার মনকে ভরায়। হ্যাঁ, সেটা কি করে খাবার কি করে বড় গুরুত্বপূর্ণ হবে? গুরু তাকে করে দিয়েছে, ঠিক আছে, তুই উপোস করে হ্যাঁ উপোস করে থাক, দেখি প্রত্যেক দিন খেতে দিবি না, খালি জল দিত। তারপরে আলটিমেট সেই আবিষ্কার করলো অন্যই ব্রহ্ম, কারণ সে মনে করতে পারছে না। মানে পেটে খাবার না থাকলে ধর্ম হয় না, ধর্মকর্ম কিচ্ছু হয় না। তো সবার আগে জরুরি আর কি অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা তিনটে ফান্ডামেন্টাল মানুষের নিড। তো সেই দিক থেকে দেখলে ওই খাবারটাকে আমরা যখন কেমিক্যালসটাকে নিচ্ছি, এখন বড় বড় চাঙার ফলে শুধু সারফেসের রিয়াকশন হয়, ফলে আমাদের স্টমাক HCl যেটা শুধু সারফেস থেকে এনার্জিটা নিতে পারে। আর তারপরে তো একটা পেস আছে, আমার শরীরে খাবারটাও তো আর অনন্তকাল থাকবে না। ইনফ্যাক্ট সেটা যদি থাকে তাহলে সেটা খুব সিরিয়াস ব্যাপার, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম। ফলে ওটা একটা প্যাসেজ দিয়ে চলে যাবে আর কি, সাপের ব্যাং গেলার মতো। কিন্তু আমি যদি ওটাকে চিবিয়ে চিবিয়ে দিই, তাহলে সারফেসটা বেড়ে গেল, তার মানে শরীর খুব সহজে আর কি, মানে পাকস্থলীকে বেশি পরিশ্রম করতে হলো না, অনেকটা এনার্জি পেয়ে গেল, ইউ স্টে গুড। মানে যারা চিবিয়ে একটু খাবার খায় বা যারা ধীরে ধীরে খাবার খায়, মানে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছে, খাবারের থেকে ম্যাক্সিমাম এনার্জি নিচ্ছে, শরীরের মানে মানে কি বলবো, গতিও লাগছে, আবার শরীরকে কম পরিশ্রম করতে হয়েছে সার্ভাইভার জন্য। দিনের শেষে এটা অল অ্যাডস আপ। ওই জায়গাগুলো বলছি আর কি, আমি বোঝার চেষ্টা করি না। আর একটা যেটা আমরা করতাম, মানে যেটা আমার ওভার অ্যানালিটিক্যাল এবিলিটি, আমার মনে আছে, আমার তখন আমার পিএইচডি তখন বাবলা গাছ থেকে চলছে লাকেশ, ইউনিভার্সিটি অফ কেন্টাকি। কিন্তু তখন কিন্তু আমার ডিপার্টমেন্টটা একটা নাম হয়ে গেছিলো, ওই যাদের যাদের পিএইচডি ভাইবা দিত বা ইভেন ও কোয়ালিফায়ার, ওরা আমাকে ওমাকে ধর। তো আমি ওই আগের দিন ওরা আমাকে ওদের স্লাইড পাঠিয়ে দিত, তো আমি সেগুলো স্লাইডগুলো দেখতাম, দিয়ে ভাবার চেষ্টা করতাম আমার মতো করে, যে আমার যদি এই ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমি কি কি প্রশ্নগুলো করব। দিয়ে সেগুলো খাতায় লিখে, আমি তো খাতা পেন পাবলিক, খাতায় লিখে পরের দিন সেটা করতাম। আমার পারিশ্রমিক দিতে হয়তো এত একটা কোকাকোলার ক্যান, কোকের ক্যান, আর হয়তো একটা কি দুটো সিগারেট, কিন্তু ওই মাথা খাটিয়ে আর কি, মানে আমার যেটা উইকনেস বেশি ভাবা, সেটাকে দিয়ে আমি ইউজফুল হওয়ার চেষ্টা করতাম। মানে আমার খুব নাম ছিল আর কি, বললাম আমরা নিজের পিএইচডি চলে গেছে, কিন্তু আর খুব অবাক হয়ে যেত, আরে তুই একটা বললি ওই প্রশ্নটাই করছিস, তুই জানতিস কি করে। আর এই গল্পটা আমার এখন বউ, তখনও বিয়ে হয়নি আর কি, 2005 থেকে পরিচয়, 2009 গিয়ে সই করে বিয়ে। তো ও স্টিল মানে এখনো পর্যন্ত আমি তো বলি, দেখা আমি কাজকর্ম করি না, আমি তোমাদের ওই ইউনিভার্সিটি পলিটিক্সে আমি যেতে চাই না, ইট মেক্স মি প্রচণ্ড আমার বিরক্ত লাগে, আর মনে পড়ে যায় আমি কাজ করি না, ঘরে বসে থাকি, আমার কাজ করা উচিত ছিল। বাঙালি ছেলে তো, পড়াশোনা করেছি আর কি, মানে ফিজিক্যাল ওয়ার্ক করবো না, মেন্টাল ওয়ার্ক করবো, সেখান থেকে মাইনে পাবো, তারপরে ব্যাপারটা ঘুরে গেল। মানে ভুল বুঝবে না, আমি যা পেয়েছি আমি ভীষণ খুশি। মানে আমি এইটা বলতে পারি, আমি আজ পর্যন্ত যা পেয়েছি, ইনফ্যাক্ট আজকের দিনে এত চাপের মধ্যে আমি যা পেয়েছি, ইটস অভাবনীয়। আমার মনে হয় আমি আমার যোগ্যতার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি, শুধু যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে পাইনি। হ্যাঁ, তো ওইটা দিয়ে তো মানুষের ফ্রাস্ট্রেশন থাকেই, রাইট, সববার আছে। হ্যাঁ, মানে আমরা যেটা পেয়েছি সেটা অতটা খেয়াল করি না, কিন্তু যেটা পাইনি সেটা নিয়ে সারাদিন বকবক করে যাই আর কি। কিন্তু সেই হিসেবে দেখলে আমি কিন্তু মানে 24 ঘন্টা গরম জল আছে, আমি ছোটবেলা ভাবতে পারি না। হ্যাঁ, জ্বর জ্বালা হলে ওই কাঁচা পাকা জল বলতো মা, মানে মানে উনুনে জল গরম করে বালতিতে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে সেই আর কি, মানে ওইটাই হচ্ছে বিলাসিতা। আর এখন আমি কল খুললেই গরম জল, আমি খারাপ আছি বলবো কি করে। হ্যাঁ, আমি ব্র্যান্ডেড খাবার আগে যেটা 2008 পর্যন্ত যখন চাকরি করতাম কোনোদিন ভাবতে হতো না, ক্রেডিট কার্ড পুরো জিরো ব্যালেন্স, হ্যাঁ সেটা এখন ভাবতে হয় আর কি। এখন ব্র্যান্ডেড খাবার ছেড়ে আর কি 2 রকমের খাবার দাবার কিনতে হয়, যেগুলো ভালো ভালো সব বাচ্চাদের জন্য, আর তারপরে নিজের জন্য টুকটাক এদিক ওদিক আর কি, বড়দের জন্য ওইগুলো আর কি। মানে এই দেশে তো আমার আত্মীয় স্বজন নেই, 24 বছর হতে চলে এই দেশে এখনো কেউ ঘুরতেও আসেনি আমার বাড়ি থেকে। ফলে আমি তো আর অভাবে পড়লে চাইতে পারবো না। আর নামেই আমেরিকান নাগরিক, কিন্তু আমাদের তো ধরে মাছ দিয়ে দেয় আর কি, যখনই সুযোগ পাবে দিয়ে দেবে। তো ফলে আমাকে ওই আয় বুঝে ব্যয় যেটা আর কি, আমি বলি আমি কিপটে। আমার বড়দা সেটা শুনে খারাপ পায়, যাই হোক, আমার বড়দার সঙ্গে অনেকদিন কথাবার্তা পরে বেশ আড্ডা হলো, শ্যামাপ্রসাদ মল্লিক, খারাপ লাগে। আমার বড়দা
অ্যাকচুয়ালি মাস্টারমশাই হওয়ার কথা ছিল, কারণ বড়দা খুব যত্ন নিয়ে পড়াতো। আর আমার মনে আছে ছোটবেলা, মানে ছেলে যখন মেয়েদের প্রতি আগ্রহ থাকবেই, সবার আছে, যদি না থাকে কিছু আইদার দোষ আছে, কিন্তু দেখতাম আমাদের সময় যারা প্রাইভেট টিউশন করতো, ওই প্রাইভেট টিউশন করছে আর চুকচুক করছে আর কি, মানে মেয়ে হলে আর কি, ছাত্রী হলে। তো বর্দার মধ্যে কিন্তু ওইটা কোনোদিন দেখিনি, বা থাকলে ওটাকে খুব ভালো কন্ট্রোল করতে পারতো। ওটা একটা গুড, মানে ভালো মাস্টারমশাইয়ের গুণ। আর পেটাতেও পারতো খুব ভালো, ফান থেকে চুন খসলেই পেটাতো। কিন্তু বর্দা আলটিমেট চাকরি বাকরি না পেয়ে টেকনিক্যাল লাইনে গেল, তো রিটায়ার করে গেছে। হ্যাঁ, ওই যে ফ্রাস্ট্রেশনটা, মানে যার যেটা জায়গা সেটা। আমি পড়াশোনা করেছি, লোকে ভাবে আমার পড়ানো উচিত, কিন্তু আমার মনে হয় আমি সেলসম্যান। হ্যাঁ, আমি যা জানছি, বুঝছি, শিখছি, সেগুলো শেয়ার করার কথা। হ্যাঁ, মানে উইথ লেস ফিল্টার। তারপরে লোকে সেটা বুঝবে, লোকে তার মতো ইন্টারপ্রেট করবে, অ্যান্ড ইটস ওকে, রাইট? মানে যেটা আমি বলি আমার দুর্বলতা আর কি, ওভার অ্যানালিটিক্যাল এবিলিটি। আর একটা ছোট্ট গল্প বলি আর কি, আর বড় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে 2005 সাল। আর আমেরিকার গাড়িটা কিন্তু বিলাসিতা না, আমেরিকার গাড়িটা হচ্ছে নেসেসিটি। কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট এত বাজে ভাবা যায় না। মানে শীতের দিনে দাঁড়িয়ে আছি লেক্সিংটন, 300,000 পিপল, কিন্তু ওই বাস স্টার্ট নিচ্ছে না, বাস ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি তো জানি না বাস ক্যান্সেল করে দিয়েছে, এবার ওই হাতে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি ওয়ালমার্টের বাইরে, ঠান্ডাতে করছে, বাঙালির হাট তখন। হ্যাঁ, কিন্তু আর বাস আসে না। কিন্তু তখন যদি একটা গাড়ি থাকে তখন সুবিধা হয়, যে কারণে আমার গাড়ি হওয়ার পরে আমার গাড়িটা হয়ে গেছিলো পাবলিক ট্রান্সপোর্ট। আমি কোনোদিন কারো থেকে পয়সা নিতাম না। ওই সবাইকে উইকেন্ডে, মানে নিজে প্রথম দিকে যে কষ্টটা পেয়েছি আর কি, সেটা ওই সবাইকে উইকেন্ড করে আর কি, মানে গ্রসারি করে দেওয়া, অনেক সুযোগও নিত তার। তারপর কারো দেশ থেকে বাবা মা এলে বিনা পয়সায় তাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দেওয়া, নতুন স্টুডেন্ট এলে তাদেরকে নিয়ে আসা। যেহেতু আমার রাস্তাটা খুব বাজে গিয়েছে, গল্প বলেছি, তো বলবো ছোটো করে কোনোদিন আবার। তো ওইগুলো আমি করতাম। তো সেই হিসেবে মানে আমার তখনও বিয়ে হয়নি আর কি, মানে ইউক্রেনের মেয়ে এসেছে, সে অন্য গল্প। তো যাই হোক, তো ওর করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি লাইব্রেরির সামনে, হঠাৎ দেখি একটা নোটিশ আমার। তো নোটিশে লেখা আছে একটা পুরোনো 1993 টয়োটা ক্যামরি, এরকম একটা স্টুডেন্ট $2800 চাইছে আর কি, চলে যাবে। তো ওই সময় তখন মনে হয় মানে গ্র্যাজুয়েট করছে আর কি, টাইমটা দেখে আমার মনে হলো গ্র্যাজুয়েট করছে। আমি ওরা তোর কাছে চোখে পড়ে গেল। আমার বলতাম তুমি একটা গাড়ি কিনে নাও, কারণ আমি রাইড দিচ্ছি, কিন্তু আমার হয়ে ওপর ডিপেন্ডেন্ট থাকবে কেন? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার আছে প্রত্যেকটা মানুষের। তো বলতাম, তারপর হঠাৎ ওই ইয়েটা, তো আমি বললাম এই গাড়িটা অ্যাডভার্টাইজটা দেখেছি না, ওর তো অনেক $2800 চাইছে। হ্যাঁ, $2800 চাইছে, তুমি এক কাজ করো, একটা ফোন করে ওকে একটা মেসেজ রেখে দাও যে তোমার গাড়িটা আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম লাইব্রেরিতে ঢোকার আগে, তুমি চাইছো $2800, আমার ক্ষমতা নেই, আমি চাই তোমার গাড়িটা ভালো দামে বিক্রি হয়ে যাক কারো কাছে, কিন্তু যদি তোমার গাড়ি কখনো বিক্রি না হয়, হ্যাঁ, আর তোমার যদি সত্যি বিক্রি করার দরকার পড়ে, তাহলে আমাকে জানিও, আমি $1000 পর্যন্ত দিতে পারবো, আর ক্যাশ দিতে পারবো $1000। হ্যাঁ, সে $2800 চাইছিস, তুমি $1000। আরে বাবা, তুমি তো কারো তাকে জোর করছো না, তুমি একটা অফার দিয়ে রাখছো, যদি লাগবে। কারণ আমার মনে হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা আমার দেখে মনে হচ্ছে যে এটা একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েট করে গেছে, কারণ এই ধরনের গাড়ি ওই স্টুডেন্টরাই কিন্তু চালায়। আর সেটা যদি ঠিক হয়, তাহলে তো বাড়ি যাওয়ার আগে যদি বিক্রি না করতে পারে, তখন মানে একদম পার্ক করে ফেলে দিয়ে চলে যাওয়া, সে তো লিগাল প্রবলেম। তার থেকে মনে হয় $1000 পেলে ওরও উপকার হলো, আর তোমারও হয়তো একটা উপকার হতে পারে। ব্লাইন্ড গেস, তোমার ক্ষতিটা কি? সে আমার ওপরে গজ করতে আলটিমেট আমি সামনে বসে আছি, ফোনে মেসেজটা রাখলাম, আমি মোটামুটি একটা লিখে দিলাম যে বি পোলাইট, হ্যাঁ, যে হলে ভালো, না হলে আরও ভালো। ছোটবেলায় সার্কাস আর কি, মানে জোকার বলতো না, এক চাকা গাড়িতে দেখাচ্ছে দিদিমণি কেরামতি দেখাচ্ছেন, খুব ভালো, পড়ে গেলে আরো ভালো। তো সবাই হাসতো, সেই রকমের আর কি। তো আমি বললাম, তারপরে আমিও ভুলে গেছি। হঠাৎ করে প্রায় 1.5 মাসের মাথায় হঠাৎ করে ওর ফোনে একটা ফোন, যে তুমি গাড়িটা কি এখনো উৎসাহী? ওকে। আর তখন তার পরের দিন হচ্ছে আমার বউ হচ্ছে ও বাড়ি যাবে আর কি, ইউক্রেন যাবে, মানে প্রচণ্ড ব্যস্ত। আরে না, তুমি চলো, তুমি এক কাজ করো, আমার তো ট্যাকের জন্যই, কিন্তু গাড়িটা তোমার পয়সা করে একটু জমাই আর কি, জমতে হয় না, তোমার কাছে যখন পয়সাটা আছে, তুমি এক কাজ করো, তুমি ওই গাড়িটা, হ্যাঁ, যদি সম্ভব হয় তুমি ওই গাড়িটা $1000 দিয়ে তুমি কিনে নাও, আমি তোমার থেকে, আমি কথা দিচ্ছি বা লিখে দিচ্ছি, আমি তোমাকে $1200 দিয়ে ওই গাড়িটা কিনে নেবো পরে, কারণ আমি জানি ওই গাড়িটাকে আমি চেষ্টা করলে $1500 বিক্রি করতে পারবো। মানে আমি তো, আমার তো মাথায় তখন মানে কি বলবো, বাঙালির বুদ্ধি আর কি, এদিক ওদিক থেকে যেখান থেকে পাই আর কি সুযোগ, কারণ আমাকে তখন পয়সা করি মেটাতে হচ্ছে দেশে, যা ধার নিয়ে এসেছিলাম, তারপরে আর এদিক ওদিক ব্যাপার থাকে আর কি।
আর বদ অভ্যাসও আছে, বিড়ি সিগারেট খাওয়ার, মার্টাল খাওয়ার উইকেন্ডে মাঝে মাঝে। তো আমি সবসময় সুযোগ খুঁজি আর কি। তো তো সেইটা আমার মনে হলো যে গাড়িটা টয়োটা ক্যামরি তো ভালো গাড়ি, পুরোনো গাড়ি। তো পুরোনো গাড়ি তো কী হয়েছে, আমি তো পুরোনো বাড়িতে জন্মেছি, পুরোনো জামা কাপড় পরে বড় হয়েছি, আমার ভয় লাগে না। তো তারপরে গজগজ করতে করতে এই কালকে বাড়িও মানে আমার কালকে রাত্রে ঠিকই টানে এই দিয়ে ঠিক আছে চলো বলে করে বুঝিয়ে গাড়িটা দেখলাম। তো গাড়িটা গিয়ে যথারীতি দেখলাম যা চাইছে তার অনুপাতে ভালোই গাড়ি। হ্যাঁ, গাড়িটা চালিয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। কিছু সমস্যা আছে, পুরানো গাড়ি তো আর সমস্যা থাকবেই, নাহলে কেউ কত কম পয়সা কেউ দিতে রাজি হয়। তো আমি আরও কিছু খুঁত বার করলাম ইচ্ছে করে, একটা লিস্টগুলো দিলাম, দিয়ে বললাম যে দেখো এইগুলো তো ইমিডিয়েট ছাড়াতে হবে, গাড়ি যেটুকুনি বুঝতাম আর কি। আমি তো সবসময় পড়াশোনা করি, বইপত্র পড়ি, বোঝার চেষ্টা করি আর কি। তো যতটুকুনি বুঝি আর কি, ততদিন গাড়ি নিজের গাড়ি চালিয়ে যতটা বুঝেছি জেনেছি সেইগুলো দিয়ে বললাম যে এই সমস্যা আছে, সেই সমস্যা আছে। 250 সমস্যা দেখি আমি $900 1 পয়সা বেশি দিতে পারবো না। তো আলটিমেট রাজি হয়ে গেল। তো পরের দিন গাড়িটা কেনা হলো $900। তো সেই গাড়িটাকে প্রায় তারপরে গাড়িটাকে প্রায় 4 বছর চালিয়েছে। 4 বছর চালিয়েছে, তারপরে 4.5 বছরে পিএইচডি করে যখন বেরিয়ে গেল আর কি, তখন সেই গাড়িটা টুকটাক এদিক ওদিক সমস্যা হতো, কিন্তু গাড়ি সুন্দর চলতো। তারপরে সেই গাড়িটা যখন গ্র্যাজুয়েট করে যাবে তখন গাড়িটা বিক্রি করার পালা। তখন এবার গাড়িটাকে বিক্রি করবে হচ্ছে $1200 $1500। না, ওটা করা যাবে না। ওটা হচ্ছে উবার কথা যখন শুনেছো, $900 গাড়িটা যখন কিনেছো তোমাকে $900 বিক্রি করতে হবে। এটাকে বলে মানে ওই গুডউইলটাকে ট্রান্সফার করে দেওয়া, বেশি লোভ না করা, যেটা আমি খুব করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, ওয়ালমার্ট প্রিন্সিপাল, যখন আমি বাড়ি ভাড়াও দিই আমি চেষ্টা করি যতটা কম মার্জিন রেখে আর কি। ওই একটা বাংলা সিনেমা ছিল না, একজন চায়ের দোকানে ঠিক ততটা মানে বুড়ো লোক আর কি, ততটাই চায়ের কাপ বিক্রি করতো যাতে তার সংসার চলে, তারপরে দোকানটা বন্ধ করে দিত যাতে বেশি বিক্রি হয়, বেশি লাভ হয়, সে বিগড়ে না যায়। তো ওটা একটা ভালো এডুকেশন এক হিসাবে। তাই বললাম না ভাই রে, ও তো $1000 দেবে বলছে। মানে তখন একটা স্কিম চলছিল, একজন গাড়িটা কিনে হয়তো 2-3 মাস পরে ওই গাড়িটাকেই আবার ডাউন পেমেন্ট করে একটা ভালো গাড়ি নেবে, তখন অনেক পয়সা বেশি পাই আর কি। বললাম না না না, তুমি $900 গাড়িটা কিনেছো, তুমি $900 ম্যাক্সিমাম, ওর বেশি তুমি নিতে পারবে না। আমার ওপরে খেড়ে কিন্তু ওই যে ওভার থিঙ্কিং, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেটাকে দেখে আমার মনে হয়েছিল যে এইটা হলে এইটা হতে পারে, এইটা হলে এইটা হতে পারে। তো এই জিনিসটা আমাকে কিন্তু ভাবায়, জিনিসটা আমাকে বাঁশও দেয়। তার কারণ আমার বউ যখন কলিগ বা বড় মিটিং থাকে, ঝামেলা থাকে, মানে অ্যাকাডেমিক্স তো পলিটিশিয়ানে ভর্তি, ওটা একদম মানে মানে স্নেক নেস্ট যাকে বলে আর কি, যত উপরের দিকে যাবে তত ঝামেলার ব্যাপার। তো পেছনে বাঁশ দেয়, পেছনে ভালোই বাঁশ দেয়। কারণ আমেরিকাতে তো পে স্কেল বলে কিছু হয় না, মেয়ে হলে কম মাইনে পাবে, বিদেশি হলে কম মাইনে পাবে। তো এমনিতে আমেরিকান, খাতায় কলমে আমেরিকান নাগরিক, কিন্তু বিদেশি আবার মেয়ে, সুতরাং কম পয়সা পায়, প্রচুর ঝামেলা নিতে হয়। তো থাকে সেটা, আমার মাস্টারমশাই যেটা বলতেন আর কি, স্বর্গেও ছুঁচু আছে, নাথিং আনইউজুয়াল। কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে কি হয়, সে বলে এইটা সমস্যা হচ্ছে, এইরকম হচ্ছে, এইটা হচ্ছে না, আমি পারবো না। তারপরে আবার ওই ছাড়বে না, তো তখন দিতে হয় আর কি সাজেশন। তখন আমি বলি আচ্ছা এই ভদ্রলোক তো এই ব্যাপার, তো এই ভদ্রলোক এই হয়তো তোমাকে এই প্রশ্নগুলো করবে, এই জায়গায় তোমাকে চেপে ধরবে, তুমি এইগুলোর উত্তর রেডি রাখো। তো এইগুলো করো। মানে প্রত্যেক আমি করে যাচ্ছি, মানে লাস্ট 2005 থেকে করে যাচ্ছি, 21 বছর ধরে লাস্ট। তো ও এসে অবাক হয়ে গেল, অবাক হয়ে যেত, এখনো আর যায় না হয়তো অবাক হয়ে। তোমরা কি ফোনে ব্যাকে কথা বলো? কারণ আমাকে ঠিক ওই প্রশ্নটাই করেছে, আমাকে ঠিক ওই প্রশ্ন তুমি বোঝো কি করে। আমি বললাম ওই আমার একটা বদভ্যাস আছে বেশি ভাবা, সেটাকে আমি আমার উইকনেস, যেটা আমাকে শান্তিতে থাকতে দেয় না, সবসময় আমার পায়ের নিচে সরষে বেঁধে রাখি আর কি। ডু সামথিং ডু সামথিং ডু সামথিং। মানে এটা তো ঠিক যে আমরা আমাদের শর্টকামিজগুলো সবার থেকে বেশি জানি। দেখুন, আমি ক্যামেরার সামনে ভদ্রলোক সাজতে পারি, কিন্তু আমি নিজে কি সেটা তো আমার থেকে বেশি কেউ ভালো জানে না। মানে তিনজন হয়তো, থ্রি এন্টিটিস, ভগবান ভদ্রলোক বলুন বা ইউনিভার্স বলুন, একটা এন্টিটি, আর একটা হচ্ছে আমি, আর একটা আমার নোটবুক। কারণ আমার নোটবুকটা আমার লেখা পাবলিক, কারণ রাইটিং ইজ পিওর ফর্ম অফ থিঙ্কিং, ছাপার জন্য নয়। মানে ভালো হোক খারাপ হোক, কী ভাবছি, কী ভাবতে চলেছি, কেন ভাবছি, এই ইউটিউব চ্যানেলটা এত বছর ধরে 5 লোকে কিছু বলে সিন্ড্রোম কাটিয়ে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বক বক করছি, একটা টার্গেট আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে আমার গল্পগুলো আমার মতো করে লিপিবদ্ধ করে যাওয়া, বাবার গান ছাড়া। হ্যাঁ, বাবার গানগুলো বেসুরে গলায় গাইতাম যাতে লিপিবদ্ধ হয়ে যায়, কেউ কোনোদিন সেই গানগুলো নিয়ে আবার কাজকর্ম করে। আসলে আমাদের প্রত্যেকেই তো একটা গল্প আছে, মানে সে গল্পগুলো ঠিক কি ভুল নিজেরাও জানি না। এটা তো এরা অফ সায়েন্স নয়, এটা হচ্ছে এরা অফ শেয়ারিং।
রাইট? সবাই ওই ইনক্লুডিং মাইসেলফ কেউ মানে লাইক, আমাকে সবাই পছন্দ করুক, আমাকে সবাই বুঝুক, হ্যাঁ, আমাকে সবাই ঠিকঠাক গুরুত্ব দিক, এইগুলো সবারই আছে। কিন্তু ওর মাঝেও প্রত্যেকের কিন্তু একটা ইউনিক স্টোরি আছে। হ্যাঁ, আমার যে 2000 সাবস্ক্রাইবার, তাদের সাথে আমার একটা শব্দ বা একটা সেন্টেন্স হয়তো কানেক্ট করেছে, নাহলে তারা তাদের অমূল্য সময় নষ্ট করে আমার বকবকানি শুনতো না। তো ফলে আমার একটা দায়িত্ব রয়ে যায়। এই যেমন 2 সপ্তাহ মতো আমি মানে ভিডিও আপলোড করতে পারিনি, আমার নিজেরই খারাপ লাগছে। মন নেই, না না না, এতগুলো লোক আমার বসে আছে, কারো হয়তো সময় কাটে। হ্যাঁ, তো সেই জন্যই আবার এলাম, ভুলভাল বক করে গেলাম 5 মিনিট, আবার আসবো। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।